পরকীয়া জড়িত এক লোক স্ত্রীর কাছ থেকে মুক্তি পেতে চাইছে, কিন্তু আদর্শ স্ত্রী তাকে ছাড়তে নারাজ। তাই পরকীয়া প্রেমিকার সাথে মিলে সে স্ত্রীকে হত্যা করে সুইসাইড হিসেবে চালিয়ে দেবার প্ল্যান সাজায়। কিন্তু হত্যার পারফেক্ট প্ল্যানও জটিল পরিস্থিতির সৃষ্টি করে। ঘুরে যায় তাদের ভাগ্যের চাকা। শেষ পর্যন্ত কি তাদের প্ল্যান সফল হবে, নাকি ষড়যন্ত্রের গভীরে আরও কোনো টুইস্ট লুকিয়ে আছে? জানতে হলে আসুন শুনে আসি পচে যাওয়া এক সম্পর্কের গল্প, ভালভি বা উইপোকার এক্সপ্লেনেশন। ঘরের দেয়ালে টানানো পুরনো কাঠের দেয়াল ঘড়ি, তার মাঝে ঘুরে বেড়াচ্ছে উইপোকা, যেন সময়কে খেয়ে নিতে প্রস্তুত তারা। কারণ সময়টাই তো বিশ্বাসঘাতকতার। অনিকেত নামের এক লোক তার পরকীয়া প্রেমিকা ডেন্টিস্ট দেবিকার সাথে প্ল্যান করছিল কিভাবে অনিকেতের স্ত্রী অবনীকে হত্যা করবে। আসলে অনিকেত স্ত্রীর থেকে মুক্তি পেতে চাইছিল, যাতে দেবিকার সাথে সংসার শুরু করতে পারে। অনিকেতের প্ল্যান আর্থিক দুর্দশার সেন্টিমেন্ট ক্রিয়েট করে সে সুইসাইড করতে চাইবে। এতে আদর্শ স্ত্রী হিসেবে অবনীও তার সাথে সুইসাইড করতে চাইবে। তখন তারা আলাদা দুটো সুইসাইড নোট লিখে রেখে দুজনে নিজেদের হাতে একটা করে গান নেবে এবং নিজেদের মাথায় গুলি করবে। এখানে টুইস্ট হলো অনিকেতের গানে কোনো বুলেট থাকবে না, তাই গুলি চালানোর পরে শুধু অবনী মারা যাবে। অবনী মারা গেলে অনিকেত নিজের সুইসাইড নোটটা সরিয়ে ফেলবে। এভাবে টেকনিক্যালি সেই স্ত্রীকে মেরে ফেলবে। প্ল্যান শুনে দেবিকা সতর্ক করে দেয়, বাই এনি চান্স যদি গানটা অদলবদল হয়ে যায় তাহলেই অনিকেতের গল্প শেষ। কেননা টেনশনের ভেতরে সবাই প্ল্যান উল্টাপাল্টা করে ফেলে। অনিকেত ভরসা দিয়ে বলে তার কাছে দুটো রঙের গান আছে, একটা আসল গান যেটা সে অবনীকে দেবে, আর অন্য রঙের একটা ফেক গান নিজে ইউজ করবে। তাহলে আর অদলবদল হবার চান্স থাকবে না। কিন্তু রিহার্সেলের সময়ে অনিকেত কিছু না কিছু ভুল করছিলই। যেমন সাইলেন্সার লাগানোর কথা ভুলে যাচ্ছিল। তার নিজের সুইসাইড নোটটা খেয়ে ফেলার কথা থাকলেও সেটা পকেটে ঢুকিয়ে নিচ্ছিল। তাই রিহার্সেলের সময়ই এত ভুল করায় দেবিকা অনিকেতকে ভরসা করতে পারছিল না। সে আপাতত অনিকেতকে প্ল্যানটা কিছুদিন হোল্ড রাখতে বলে। তবে অনিকেত অস্থির হয়ে জানায় ইদানিং অবনীর মাথার ঠিক নেই, সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সেলিং করছে। তাই এটাই মোক্ষম সুযোগ। এই সময়ে কাজটা করলে সবাই ভাববে অবনীর মাথা খারাপ হয়ে গেছে, তাই সে সুইসাইড করেছে। তাছাড়া অনিকেত অলরেডি অবনীর কাছে গল্প ফেঁদেছে। সে ব্যবসায় লস খেয়ে দেউলিয়া হয়ে গেছে। যে কোনো দিন ব্যাংকের লোকেরা এসে বাড়ি থেকে বের করে দেবে। এই অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। এমনকি অনিকেত কিছু লোকেদের ভাড়াও করে রেখেছে, যারা ব্যাংকের লোক সেজে বাড়িতে নোটিশ নিয়ে আসবে। তাই এত কিছুর পরে অনিকেত আর পিছু হটতে চাইছিল না। তো সব শোনার পরে দেবিকা অনিকেতকে ফাইনাল রিহার্সাল করায়। ডায়েরি দেখে দেবিকা ইনস্ট্রাকশন দেয় অনিকেত যেদিন অবনীকে খুন করবে তার আগের দিনই দেবিকার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে। যেহেতু দেবিকা একজন ডেন্টিস্ট, অবনীর মৃত্যুর সময়ে যদি অনিকেত ডেন্টিস্টের চেম্বারে থাকে তাহলে তার ওপরে সন্দেহ আসবে না। তো অ্যাপয়েন্টমেন্টের দিনে দেবিকা চেম্বারে একাই থাকবে। ওই দিন তার অ্যাসিস্ট্যান্টকে ছুটি দেবে। এরপরে খুনের দিনে অনিকেত স্ত্রীকে বলবে সে শেষবারের মতো অফিসে যাচ্ছে। এই বলে সে বেরিয়ে প্রথমে থানায় যাবে এবং রিপোর্ট লেখাবে তার লাইসেন্স করা গানটা হারিয়ে গেছে। কেননা এই গান দিয়েই অবনীকে সুইসাইড করতে দেওয়া হবে। গান মিসিংয়ের রিপোর্ট লেখানো থাকলে মৃত্যুর তদন্তের সময়ে পুলিশ ধরে নেবে অবনীর স্বামীর গানটা লুকিয়ে রেখেছিল এবং সেটা দিয়েই সুইসাইড করেছে। দেবিকা অনিকেতকে মনে করিয়ে দেয় বাড়ি থেকে বের হবার পর থেকেই যেন অনিকেত ড্রাইভারকে সাথে রাখে। এতে অনিকেতের পক্ষে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকবে। থানায় কাজ সেরে অনিকেত অফিসে চলে যাবে। আজকে অনিকেতের ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই কথাটা সেক্রেটারি এবং রিসিপশনিস্টকে জানিয়ে রাখবে। পাশাপাশি রিসিপশনিস্টকে বলে রাখবে যেন সময় মতো সেক্রেটারিকে ফোন দিয়ে কথাটা মনে করিয়ে দেয়। তো এরপরে অনিকেত খুব মন দিয়ে কাজের ভান ধরে থাকবে। ডেন্টিস্টের কাছে যাবার সময় হলে সেক্রেটারি তাকে ডেকে কথাটা মনে করিয়ে দিলে সে এমন ভাব ধরবে যেন তার মনেই ছিল না। এরপরে অনিকেত তড়িঘড়ি করে বের হবে। এবারও সে সাথে ড্রাইভারকেও নেবে। ডেন্টিস্ট মানে দেবিকা যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের নিচতলায় একটা ফটোকপির দোকান আছে। চেম্বারে যাবার আগে অনিকেত ফটোকপির দোকানে ঢুকে কিছু পেপারস ফটোকপি করতে দেবে। এতে দোকানদারও সাক্ষী দিতে পারবে অনিকেত এখানে এসেছিল। এছাড়া দোকানের সিসি ক্যামেরাতেও তার উপস্থিতি রেকর্ড হয়ে যাবে। এরপরে অনিকেত চেম্বারে যাবে এবং রিসিপশনিস্টকে সিরিয়াল কনফার্ম করবে। নিজের সিরিয়াল না আসা পর্যন্ত অনিকেত অন্য রোগীদের মতোই অপেক্ষা করবে। সিরিয়াল আসলে সে ভেতরে ঢুকবে। ভেতরে যেহেতু দেবিকা একাই থাকবে তাই সে আগে থেকেই ডেলিভারি ম্যানের ড্রেস এবং ব্যাগ রেডি করে রাখবে। এছাড়া বাইরে একটা স্কুটারও পার্ক করে রাখবে। চেম্বারের কক্ষে কোনো সিসি ক্যামেরা নেই,
আবার পেছনের পথেও কোনো সিসি ক্যামেরা নেই। তাই অনিকেত ডেলিভারি ম্যানের গেটআপে জানালা দিয়ে পেছনের পথে বের হয়ে নিচে নেমে স্কুটার দিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি ফিরে অবনী যদি অনিকেতের এই গেটআপ দেখে প্রশ্ন করে, তাহলে অনিকেত বলবে পাওনাদারেরা তাকে দেখতে পেলে বাড়ি এসে ঝামেলা করবে, এই জন্য ছদ্মবেশে এসেছে। তো এরপরে রুমে গিয়ে দুজনে আলাদা সুইসাইড নোট লিখবে। সুইসাইড নোট লেখা হয়ে গেলে অনিকেত ব্যাগ থেকে দুটো সাইলেন্সার লাগানো গান বের করবে। এরপরে আসল গানটা সে অবনীকে দেবে আর ফেকটা নিজে নেবে। দুজনে কাউন্ট করে একসাথে ট্রিগার চাপবে। আসল গান হওয়ায় অবনী গুলি খেয়ে মরে যাবে। তখন অনিকেত অবনীর সুইসাইড নোটটা লাশের পাশে রেখে দেবে আর নিজের সুইসাইড নোটটা মুখে ঢুকিয়ে খেয়ে ফেলবে, যাতে কোনো ট্রেস না থাকে। তারপরে আবারও সে ডেলিভারি ম্যানের ড্রেসেই বেরিয়ে এসে পেছনের পথ দিয়ে পুনরায় দেবিকার চেম্বারে ঢুকবে। এরপরে সে আবারও ড্রেস চেঞ্জ করে আগের ড্রেস পরে নেবে। দেবিকা অনিকেতের দাঁতটা দ্রুত ওয়াশ করে দেবে, যাতে ঝকঝকে লাগে এবং পুলিশের কোনো সন্দেহ না থাকে। চেকআপ শেষে অনিকেত রিসিপশনে ফিস মিটিয়ে বেরিয়ে যাবে। অনিকেত ভুলে গেছিল সে ফটোকপির দোকানে পেপারস ফটোকপি করতে দিয়েছে, তাই দেবিকা তাকে ধমকের স্বরে পয়েন্টটা ধরিয়ে দেয়। তো অনিকেত ফটোকপির দোকান থেকে পেপারসগুলো নিয়ে আবারও অফিসে চলে যাবে। তাকে এই পুরো কাজটা দুপুর 2টার ভেতরে সামলাতে হবে, কারণ 2টার সময়ে কাজের বউ আসে। বুয়ার কাছে বাড়ির এক্সট্রা চাবি আছে, তাই সে বাড়িতে ঢুকেই অবনীর লাশটা দেখতে পাবে। তখন সে প্রথমে অনিকেতকে ফোন করবে এবং নিউজটা শুনে অনিকেত শোকে অসুস্থ হয়ে যাবার ড্রামা করবে। এরপরে সহকর্মীদের সহায়তায় অনিকেত বাড়ি ফিরে আসবে। ততক্ষণে নিশ্চয়ই পুলিশ এসে তদন্ত শুরু করে দেবে। অনিকেত সবকিছু এমনভাবে সাজিয়েছে এতে পুলিশ সুইসাইড ছাড়া আর অন্য কোনো ক্লু খুঁজে পাবে না। প্রথমত সুইসাইড নোট, যেটার হ্যান্ডরাইটিং অবনীর সাথে মিলে যাবে। এছাড়া অবনী যেহেতু নিজেই নিজেকে শ্যুট করেছে, তাই তার হ্যান্ড এবং শুটিং অ্যাঙ্গেলও মিলে যাবে। তাছাড়া অবনী নিয়মিত সাইকিয়াট্রিস্টের চিকিৎসা নিচ্ছিল, তাই তার মেন্টাল হেলথও এখানে ফেভার করবে। অনিকেতকেও এখানে সন্দেহের সুযোগ থাকবে না, কারণ তার ওই সময়ে ডেন্টিস্টের চেম্বারে থাকার রেকর্ড রয়েছে। তাই সব মিলিয়ে পুলিশ এটাকে সুইসাইড ধরে নিয়ে কেস ক্লোজ করে দেবে। তো এভাবেই তারা অবনীকে হত্যার ফুল প্রুফ প্ল্যান সাজায়। অবনীকে অনিকেতের সিচুয়েশন বোঝানোর জন্য তারা একটা ফেক সম্পত্তি বাজেয়াপ্তর নোটিশ বানায়। অনিকেত অলরেডি ঘরের জিনিসপত্র সরিয়ে নেবার জন্য লোকও সেট করে ফেলেছে। দেবিকা পরামর্শ দেয় জিনিসপত্রগুলো যেন আপাতত গুদাম ঘরে সরিয়ে নেওয়া হয়, যাতে পরে আবারও সেগুলো নতুন বাসায় শিফট করা যায়। কিন্তু এত কিছুর পরেও দেবিকার টেনশন হচ্ছিল লাস্ট মুহূর্তে অবনী যদি সুইসাইড করতে রাজি না হয়। অনিকেত ভরসা দেয় অবনী তার কথার বাইরে যাবে না। তবুও মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ না। এরকম পরিস্থিতি হলে অনিকেত কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে দেবিকা সেটা জানতে চায়। অনিকেত ঠোঁট বাঁকিয়ে বলে এরকম হলে সে প্ল্যান বাতিল করে দেবে, কিন্তু সমস্যা হলো সে তো ততক্ষণে পিস্তল মিসিংয়ের কমপ্লেন করেই ফেলবে। তখন কিভাবে হ্যান্ডেল করবে? অনিকেত জানায় সে থানায় ইনফর্ম করবে পিস্তল খুঁজে পাওয়া গেছে। তখন দেবিকা আবারও প্রশ্ন করে পরবর্তীতে যদি মুড সুইং হয়ে অবনী আবারও সুইসাইডে রাজি হয়, তখন কি অনিকেত আবারও পিস্তল হারানোর রিপোর্ট করবে? মানে এমনিতে তো অনিকেত টেনশনে আছে, তার উপরে আবার দেবিকা তাকে গুলিয়ে দিচ্ছিল। তাই অনিকেত বিরক্ত হয়ে বলে অবনী যদি সুইসাইডের মত চেঞ্জ করে তাহলে সে নিজেই অবনীকে হত্যা করবে। দেবিকা বলে এতেও রিস্ক আছে, গুলি করার সময়ে হাতে গান পাউডার লেগে যায়, এর থেকেও পুলিশ অপরাধীকে ধরে ফেলতে পারে। অনিকেত বলে সেক্ষেত্রে সে হাতে গ্লাভস পরবে, কিন্তু সুইসাইডের সময় গ্লাভস পরে কে? এরকম করলে তো সুইসাইডের আগেই অবনী অনিকেতের প্ল্যান বুঝে ফেলবে। অনিকেত শেষমেশ বলে গুলির সময়ে সে ফুল হাতার শার্ট পরে থাকবে। দেবিকা পরে শার্টটা পুড়িয়ে ফেলবে আর অনিকেত ভালোভাবে ধুয়ে নেবে, এতে এভিডেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই বলে অনিকেত চলে যাচ্ছিল, তখন দেবিকা তাকে আরেকবার সতর্ক করে দেয় সুইসাইডের সময় যেন অবশ্যই আসল গানটা অবনীর হাতে থাকে। আর হঠাৎ অবনীর মুড চেঞ্জ হলে দুজনের মাঝে ধস্তাধস্তিরও চান্স আছে। তাই অনিকেত যেন পরিস্থিতি শান্তভাবে এবং সাবধানে ডিল করে। তো অনিকেত দেবিকাকে 5 মিনিট পরে সিসি ক্যামেরা অন করতে বলে বেরিয়ে যায়। অনিকেত যতবারই দেবিকার সাথে দেখা করতে আসতো ততবারই সিসি ক্যামেরা অফ রাখা হতো, যাতে অনিকেতের এখানে যাওয়া আসার প্রমাণ না থাকে। যাই হোক, এরপরে অনিকেত বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢোকার সময়ে সদর গেটের সম্পত্তি বাজেয়াপ্তের ফেক নোটিশটা লাগিয়ে দেয়। বাড়িতে ঢুকে অবনীকে দেখতে না পেয়ে অনিকেত ডাক দেয় অবনী বাড়ি আছো? অবনীকে খুঁজতে গিয়ে সে দেখে অবনী খাটের নিচে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। কয়েকবার ডেকেও অবনী না ওঠায় অনিকেত ব্যাগ থেকে পিস্তল বের করে গুলির প্র্যাকটিস করে। ট্রিগার চাপার আওয়াজ হতেই
অবনীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে অবনী অনিকেতকে চুপ করে থাকতে বলে। এরপরে মেঝেতে খোঁজাখুঁজি করে একটা উইপোকা ধরে সেটাকে কৌটায় ভরে রাখে। তারপরে খুব উৎসুক কণ্ঠে বলে, জার্মানিতে উইপোকারা প্লাস্টিক খেতে শুরু করেছে। আসলে অবনীর মাথায় বেশ কিছুদিন ধরে ঝোঁক চেপেছে। সে উইপোকা নিয়ে গবেষণা করছে। অনিকেতের কাছে এগুলো বিরক্তিকর এবং ইউজলেস লাগে। তাই অবনী বলে তার বাড়িতে কোনো কাজ নেই, বাচ্চা কাচ্চা নেই, হাজবেন্ডও তেমন সময় দেয় না, তো সে কি করবে? সময় কাটাতে তারও তো কিছু নিয়ে ব্যস্ত থাকা উচিত। সাইকিয়াট্রিস্ট অংশুমান অবনীকে নিজের মতো ব্যস্ত থাকতে বলেছে। তারা কথাবার্তা বলছিল। এই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। অনিকেত দরজা খুলে দেখে ডেলিভারি ম্যান ক্যাশ অন ডেলিভারিতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। অনিকেত রাগের স্বরে অবনীকে বলে, বিষ কেনার টাকা নেই আর তুমি কেক অর্ডার দিয়েছ। অবনী জানায় আজকে তার জন্মদিন। অনিকেত যেহেতু ভুলে গেছে তাই সে নিজেই নিজের জন্য কেক অর্ডার করেছে। অবনী বেশ স্বতঃস্ফূর্তভাবে কেক কাটে এবং আফসোসের স্বরে বলে তার তো জীবনে বাচ্চা কাচ্চা হবে না, তাই নিজেকেই বাচ্চা মনে করে ট্রিট দিচ্ছে। এরপরে অবনী জিজ্ঞেস করে এতক্ষণ অনিকেত বাইরে কোথায় ছিল? অনিকেত মিথ্যা করে বলে সে লোনের জন্য ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু কাজ হয়নি। অবনী জিজ্ঞেস করে অনিকেত পিস্তল এনেছে কিনা। অনিকেত পিস্তল দুটো অবনীকে দেখায়। আসল পিস্তলটা অবনীর দিকে এগিয়ে দেয়, অন্যটা অনিকেত লুকিয়ে নেয়। অবনী জিজ্ঞেস করে একটা পিস্তল দিয়ে তো দুজনে মারা যায়, তাহলে দুটো পিস্তলের কি দরকার? অনিকেত বোঝায় তারা একসাথে মরবে, এই জন্য দুটো গান এনেছে। অবনী আবদার করে। অনিকেত প্রায় 1 বছর ধরে অবনীকে টাচ করেনি, তাই আজ শেষবারের মতো অবনী অনিকেতের সঙ্গ চাইছিল। কিন্তু অনিকেত আগ্রহ না দেখালে অবনী জিজ্ঞেস করে তোমার কি কোথাও চক্কর চলছে? না হলে 1 বছর ধরে নিজেকে কন্ট্রোল করে আছো কিভাবে? অনিকেত বিরক্ত দেখিয়ে বলে সে অনেক চাপের ভেতরে আছে। সে অবনীকে কালকের প্ল্যানের কথা মনে করিয়ে দিলে অবনী আবারও আফসোস করে বলে তাদের একটা বাচ্চা কাচ্চা থাকলে আর সুইসাইড করা লাগতো না। বারবার একই কথা বলায় অনিকেত রেগে যায়। এতে অবনীও রেগে যায় এবং সামান্য তর্কাতর্কিও হয়ে যায়। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দেখে অনিকেত দ্রুত শান্ত হয় এবং অবনীকেও শান্ত করে বলে আমার চাকরি, বাড়িঘর, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব শেষ। মনে হচ্ছে তুমি সুইসাইডের জন্য রেডি নও, তাই আমাকে ডিভোর্স দিয়ে দাও। ঋণের ব্যাপারটা আমি যেভাবে হোক সামলে নেব। অবনী অনিকেতকে থাপ্পড় দিয়ে বলে মরে যাব, তবুও ডিভোর্স দেব না। অনিকেত পরিস্থিতি সিরিয়াস দেখাতে অবনীকে টেনে দরজার কাছে নিয়ে গিয়ে লাগিয়ে রাখা নোটিশটা দেখিয়ে বলে আদালত থেকে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ দিয়েছে। 1 সপ্তাহের ভেতরে তাদের বাড়ি খালি করে দিতে হবে। এত অপমান মাথায় নিয়ে তাদের বেঁচে থেকে কি লাভ? বারবার মরার কথা বলায় অবনী ভীষণ রেগে যায়। সে পিস্তলটা নিজের মাথায় ধরে বলে তাহলে এখনই মরে যাই, আজকে আমার জন্মদিন। আজকেই যদি মরি তাহলে জন্ম আর মৃত্যু একই দিনেই হয়ে যাবে। কিন্তু আজ মরলে তো অনিকেতের প্ল্যান সাকসেস হবে না। তাই সে অবনীকে শান্ত করার চেষ্টা করে এবং বলে তারা আগামীকাল মরবে। এতে অবনী আরও ক্ষেপে গিয়ে বলে মরতেই যখন হবে আজকাল করে লাভ কি, আজই মরি। অনিকেত তাকে শান্ত করতে বলে তাদের মরার আগে সুইসাইড নোট লিখতে হবে, যাতে পুলিশ তাদের মৃত্যুর জন্য অন্যদের হেনস্থা না করে। অবনী অনিকেতের দিকে গান পয়েন্ট করে বলে তাহলে এখনই পেপার নিয়ে আসো। অনিকেত দ্রুত দুটো পেপার ম্যানেজ করে। অবনী একটা পেপারে নোট লেখা শুরু করে। অনিকেত অবনীর নোটটা পড়ে বিরক্ত হয়ে যায়, কারণ অবনী বিশাল আকারে লিখেছে আমি আমার স্বামীকে সুখ কিংবা বাচ্চা কাচ্চা কোনোটাই দিতে পারিনি। আমার স্বামীর কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, পাওনাদারেরা জিনিসপত্র নিয়ে গেছে, আমরা নিজেদের আশা ভরসা সব হারিয়ে ফেলেছি, তাই আমরা সুইসাইড করতে যাচ্ছি। আমি সুইসাইড করছি কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেউ আমাদের মৃত্যুর জন্য দায়ী না। অবনী যেভাবে সুইসাইড নোট লিখেছে তাতে অনিকেত উল্টো আরও ফেঁসে যাবে, তাই সে নিজের নোটটা অবনীকে দেখিয়ে তারটা কপি করতে বলে। অনিকেত জাস্ট লিখেছে আমি স্বেচ্ছায় সুইসাইড করছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। অবনী বলে জাস্ট এইটুকু লিখে কি লাভ? অনিকেত বোঝায় তারা মরে গেলে বুয়া, ড্রাইভার, অফিসের কলিগদের পুলিশ সন্দেহ করে প্যারা দেবে, তাই সুইসাইড নোট লিখে গেলে পুলিশ আর তাদেরকে প্যারা দিবে না। এটা শুনে অবনী অনিকেতের নোট কপি করে নিজের সুইসাইড নোট লিখে স্বাক্ষর করে দেয়। বুয়ার বেতন বাকি, তাই সে অনিকেতকে বুয়ার বেতনটা মরার আগে দিয়ে যেতে বলে। অনিকেত ভরসা দেয় ব্যাংকে যা কিছু অবশিষ্ট আছে কালকে সে তুলে আনবে। অবনী হতাশ হয়ে বলে সে উইপোকাগুলো ছেড়ে দেবে, তাদের ভাগ্যে যা আছে তাই হবে। অবনী উইপোকারদের নামও রেখেছে পিঙ্কি, গুড্ডু, সালমা। এগুলোকে সে সন্তানের মতোই লালন করত। যাই হোক, ডাক্তার ঘুমের ডোজ বাড়িয়ে দেওয়ায় অবনী ঘুমে ঢলে পড়ে। পরের দিন সকালে অনিকেতের ডাকে অবনীর ঘুম ভাঙে। অনিকেত জানায় কোর্টের নির্দেশে তাদের বাড়ির সব মালামাল নিয়ে যেতে এসেছে। এক এক করে প্রায় সবই ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়।
ট্রাকে জায়গা না হওয়ায় ঘরের ঝাড়বাতি সোফাসহ দু একটা জিনিস শুধু বাকি থাকে। অবনী এতে বেশ আপসেট হয়। অনিকেত অবনীকে জানায় আজকে সে লাস্টবারের মতো অফিসে যাচ্ছে। অবনীও ভরসা দেয় অনিকেত ফিরে এলে বিকেলে তারা একসাথে সুইসাইড করবে। তো অনিকেত ড্রাইভারকে নিয়ে বেরিয়ে প্রথমেই প্ল্যান মতো থানায় যায় এবং পিস্তল হারানোর রিপোর্ট লেখায়। এরপরে অফিসে যাবার সময় বুয়াকেও ফোনে জানায় 2টার ভেতরে যেন চলে আসে। অফিসে গিয়ে অনিকেত দেবিকার চেম্বার থেকে ফোনের অপেক্ষায় ছিল। রিসিপশনিস্ট অনিকেতের সেক্রেটারিকে ফোন দিলে সেক্রেটারি অনিকেতকে তার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয়। তখন অনিকেত মনে পড়ার ভঙ্গিতে দ্রুত বেরিয়ে যায়। দেবিকার বিল্ডিংয়ের সামনে গিয়ে সে প্রথমে নিচতলার ফটোকপির দোকানে পেপারসগুলো কপি করতে দেয়। দোকানদার জানায় এগুলো করতে 45 মিনিট সময় লাগবে। তখন অনিকেত তাকে শোনানোর জন্য বলে সে ডেন্টিস্টের কাছে যাচ্ছে, ফেরার পথে পেপারসগুলো নিয়ে যাবে। এরপরে অনিকেত রিসিপশনে গিয়ে কনফার্ম করে সে এসেছে। রিসিপশন সেন্টারে সিসি ক্যামেরা ছিল, তাই অনিকেত সেভাবেই বসে যাতে তাকে ভালো মতো ক্যামেরায় দেখা যায়। সিরিয়াল আসলে দেবিকা তাকে ভেতরে ডেকে নেয়। ভেতরে ঢুকেই দ্রুত সে ডেলিভারি ম্যানের ড্রেস এবং হেলমেট পরে নেয়। অনিকেত মোবাইলটাও সাথে নিচ্ছিল দেখে দেবিকা বকা দিয়ে মোবাইল কিনে নেয়, কারণ তদন্তের সময়ে মোবাইলের লোকেশন ট্রেস করলে ধরা পড়ে যাবে যে অনিকেত চেম্বার থেকে বাড়িতে গিয়েছিল। তো অনিকেত পেছনে জানালা দিয়ে বেরিয়ে যায়। বাইরে জায়গা মতো স্কুটার রাখা ছিল। চড়ে সে বাড়িতে চলে যায়। এই কলোনিতে সিকিউরিটি তেমন টাইট না, তাই ইজিলি ডেলিভারি ম্যানের বেশে সে বাড়ি পর্যন্ত যেতে পারে। দরজায় দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপলেও অবনী দরজা না খোলায় অনিকেত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। যদিও চাবি দিয়ে লক খোলার সময়ে সে খেয়াল রাখছিল কেউ দেখে ফেলে কিনা। বাড়িতে ঢুকে দেখে অবনী মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে। তার মাথার কাছে মোবাইল এবং একটা কৌটা রাখা আছে। অনিকেত ধারণা করে অবনী হয়তো ঘুমের ওষুধ বেশি খেয়ে ফেলায় এমন হয়েছে, তাই সে সুযোগ বুঝে গানটা অবনীর হাতে ধরিয়ে মাথায় পয়েন্ট করে শ্যুট করে দেয়। মুহূর্তেই অবনীর মাথায় অন্য পাশ দিয়ে বুলেটটা বেরিয়ে যায় এবং গলগল করে রক্ত বেরিয়ে মেঝে ভেসে যায়। এই সময় অবনীর মোবাইলের রিং বেজে উঠলে অনিকেত খেয়াল করে সাইকিয়াট্রিস্ট অংশুমান ফোন করেছে। সে ফোনটা ইগনোর করে গতরাতে অবনীর লেখা সুইসাইড নোটটা একটা কলম দিয়ে চাপা দিয়ে লাশের পাশে রেখে দেয়। সেখানে উইপোকা ঘুরঘুর করছিল, তাই উইপোকা নোটটা খেয়ে ফেলবে ভেবে অনিকেত তাক থেকে বরিক পাউডারের কৌটা এনে নোটের চারিদিকে ছিটিয়ে দেয়। এছাড়াও অবনীর হাতেও পাউডার লাগিয়ে কৌটার ছাপ বসিয়ে কৌটাটাও নোটের ওপরে চাপা দিয়ে রেখে দেয়। এরপরে সাবধানে বেরিয়ে অনিকেত আবারও দেবিকার চেম্বারে ফিরে আসে। নিচে স্কুটার রাখার সময়ে অনিকেতের ড্রাইভার এগিয়ে এসে তার কাছে লাইটার চায়। যদিও অনিকেত হেলমেট পরেছিল বলে ড্রাইভার তাকে চিনতে পারে না। ড্রাইভারকে এড়িয়ে পালাতে গিয়ে অনিকেত স্কুটারের চাবিটাও নিতে ভুলে যায়। তখন ড্রাইভার তাকে চাবির কথা মনে করিয়ে দেয়। অনিকেত ওপরে ওঠার সময়ে কয়েকজন কর্মীর সাথে দেখা হয়ে যায়। কর্মীরা অনিকেতকে থামিয়ে বলে এই সেকশনে পার্সেল নেবার মতো কেউ নেই। তবে অনিকেত তাদের হ্যান্ডেল করে নিয়ে পেছনের সাইডে যেতেই আরেকজন রিপেয়ার কর্মীর সাথে দেখা হয়ে যায়। এবার অনিকেত একটু ঘাবড়ে যায়। লোকটা ভাবে ডেন্টিস্টের পার্সেল, তাই অনিকেতকে সামনের দিকে যেতে বলে। তবে সৌভাগ্যবশত লোকটা তখনই কাজ শেষ করে চলে যায়। অনিকেত জানালায় টোকা দিলেও দেবিকা খোলে না, কারণ ওই সময় একটা মেয়ে তার শাশুড়িকে এনে চিৎকার চেঁচামেচি করছিল। তার শাশুড়ির মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, তাই জোর করে দেবিকার চেম্বারে ঢুকে যাচ্ছিল। ভেতরে রোগী আছে বলে দেবিকা কোনো রকমে তাদের সামলে বাইরে বসতে বলে এবং ফার্স্ট এড এনে রক্ত মুছিয়ে দেয়। জানালা দিয়ে ডেকে দেবিকাকে না পেয়ে সামনের দরজায় এসে অনিকেত উকি মারে। অনিকেতকে দেখে দেবিকা ভেতরে গিয়ে জানালা খুলে অনিকেতকেও ভেতরে ডেকে নেয়। দেবিকা দ্রুত অনিকেতের দাঁত পলিশ করে দেয়। অনিকেত বেরিয়ে যাওয়ার সময়ে দেবিকা কৌশলে মনে করিয়ে দেয় অনিকেত যেন ভালো মতো হাত ধুয়ে নেয়। নিচে নেমে অনিকেত ফটোকপির দোকান থেকে পেপারসগুলো কালেক্ট করে নেয়। এরপর গাড়িতে উঠে ভালো করে হাত স্যানিটাইজ করে নেয়। ফেরার সময় সে ড্রাইভারকে শুনিয়ে অবনীর নম্বরে ফোন করে। ফোন রিসিভ না হওয়ায় সে ড্রাইভারকে বলে অবনী ফোন ধরছে না, তাই অবনী যদি ড্রাইভারকে ফোন করে তাহলে সে যেন রেসপন্স করে। অফিসে ঢুকে অনিকেত সেক্রেটারির সামনে দাঁত থেকে তুলো তুলে ডাস্টবিনে ফেলে, যাতে মনে হয় সে ডেন্টিস্টের কাছ থেকে এসেছে। এছাড়া সে সেক্রেটারিকে এটাও জিজ্ঞেস করে বাড়ি থেকে কোনো ফোন এসেছিল কিনা, যাতে মনে হয় সে নিজের স্ত্রীর জন্য অনেক চিন্তিত। যাই হোক, অনিকেত 2টা বাজার অপেক্ষা করছিল। এই সময় তাদের কাজের বুয়া বাড়িতে ঢোকার কথা, কিন্তু 2টা পার হয়ে 2:30 বেজে গেলেও বুয়ার ফোন না পেয়ে অনিকেত অস্থির হয়ে যায়। সে ভাবে বুয়া হয়তো আজ কাজেই আসেনি,
তাই সে নিজেই বাড়িতে চলে আসে। নিজে আগে বাড়িতে না ঢুকে অনিকেত ড্রাইভারকে বলে সে গাড়িতে একটা জিনিস ফেলে এসেছে। জিনিসটা আনতে আনতে ড্রাইভার যেন বাড়ির ভেতর থেকে হলুদ রঙের একটা ফাইল নিয়ে আসে। ড্রাইভার ভেতরে ঢোকার পরে চিৎকার করে অনিকেতকে ডাক দিলে অনিকেত ভাবে ড্রাইভার হয়তো অবনীর লাশটা দেখতে পেয়েছে, কিন্তু ভেতরে গিয়ে দেখে ড্রাইভার কবুতর দেখে চিল্লাচ্ছে। জানালা খোলা ছিল, তাই বাড়ির ভেতরে কবুতর ঢুকেছে। অনিকেত বিস্মিত হয়ে দেখে যেখানে অবনীর লাশ পড়েছিল সেখানে আর অবনীর লাশটা নেই। এমনকি রক্ত, স্লিপিং পিলের কৌটা এবং সুইসাইড নোট বা পেন পর্যন্ত নেই। জাস্ট বোরিক পাউডারের কৌটাটা পড়ে আছে। অবনীর লাশটা কোথায় গেল এই টেনশনেই অনিকেত অস্থির হয়ে যায়। তবে সে ড্রাইভারের সামনে কিছুই প্রকাশ করে না, নিজের স্নায়ু যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে। সে ড্রাইভারকে চলে যেতে বলে এবং আগামীকাল আসতে বলে, যাতে ড্রাইভার কিছু সন্দেহ না করে। এরপরে অনিকেত দেবিকাকে ফোন করে দ্রুত তার বাড়িতে আসতে বলে। দেবিকার পরে সে বুয়াকে ফোন করে জিজ্ঞেস করে সে বাড়িতে আসেনি কেন। বুয়া জানায় এসে অনেকবার কলিং বেল চাপার পরেও কেউ দরজা খোলেনি। আবার বুয়ার কাছে বাড়ির যে চাবি ছিল সেই চাবিতেও দরজার লক খুলছিল না, তাই বুয়া ফিরে গিয়েছিল। এবার অনিকেত একটু টেনশনে পড়ে যায়, কারণ বুয়া আর তার কাছে সেম চাবি আছে। বুয়ার চাবিতে লক খুলল না, তাহলে তার চাবিতে কিভাবে খুলল। একটু পরে দেবিকা আসলে অনিকেত আতঙ্কিত হয়ে জানায় অবনীর লাশ মিসিং হয়ে গেছে। কথাটা শুনে দেবিকাও টেনশনে পড়ে যায়। অনিকেত বলছিল সে থানায় স্ত্রীর মিসিংয়ের রিপোর্ট লেখাবে, কিন্তু সকালে পিস্তল হারানোর রিপোর্ট করে আবার বিকেলে স্ত্রীর মিসিংয়ের রিপোর্ট করলে পুলিশ অনিকেতকেই সন্দেহ করবে। দেবিকা ধারণা করে কেউ তাদের ব্ল্যাকমেল করার জন্য অবনীর লাশটা তুলে নিয়ে গেছে। দেবিকার সন্দেহ ছিল বুয়া এই কাজটা করেছে, কারণ তার কাছে ছাড়া তো আর কারো কাছে চাবি নেই। আবার দেবিকার এটাও সন্দেহ হচ্ছিল অনিকেত যেমন অকর্মা সে অবনীকে ঠিকভাবে মেরেছে কিনা। তারা তর্কাতর্কি করছিল। এই সময় ডাস্টবিনে দেবিকা আচমকা একটা প্রেগনেন্সি কিট দেখতে পায়। কিটের টেস্টে প্রেগনেন্সি পজিটিভ ছিল। দেবিকা ধরে নেয় অবনীর সাথে অনিকেতের সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছিল, তাই সে রেগে অনিকেতকে একটা চড় মেরে দেয়। একই সময় অনিকেতের নম্বরে অবনীর নম্বর থেকে কল আসে। অবনীর নম্বর দেখে দুজনেই ঘাবড়ে যায়। ফোন রিসিভ করতেই একজন পুরুষ কণ্ঠে বলে একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় চলে আসেন। পরিচয় জিজ্ঞেস করলে লোকটা নিজের পরিচয় জানায় না, জাস্ট বলে আপনারা ভালো মতোই জানেন কি ঘটেছে, তাই তাড়াতাড়ি ঠিকানা মতো চলে আসেন। তো আর কি করার, ওরা বাধ্য হয়ে ঠিকানা মতো চলে যায়। প্রথমে দেবিকাকে বাইরে রেখে অনিকেত গিয়ে দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই অনিকেত দেখে এটা অবনীর সাইকিয়াট্রিস্ট অংশমান। অংশমান বলে আপনার পার্টনারকেও নিয়ে আসেন, আমি জানি সে গাড়িতে বসে আছে। তো অনিকেত দেবিকাকেও নিয়ে আসলে অংশমান তাদের ভেতরে ঢুকতে দেয়। এরপর সে বসার চেয়ারটা ঘোরাতেই তারা দেখে অংশমান অবনীর লাশটা চেয়ারে বসিয়ে রেখেছে। এবার দুজনে অবনীর মৃত্যুর দায় অংশমানের ওপরে চাপানোর চেষ্টা করে এবং পুলিশ ডাকতে চায়। তবে অংশমান অনিকেতকে বলে নাটক কম করো প্রিয়, অবনীকে তুমিই খুন করেছ, আমি নিজের চোখে দেখেছি। অংশমানের কথা শুনে দুজনেই চমকে ওঠে এবং জিজ্ঞেস করে সে কিভাবে অনিকেতের বাড়িতে ছিল, কারণ অংশমানের কাছে তো বাড়ির চাবি নেই। অংশমান জানায় সে অবনীর ডাক্তার, তাই অবনী তাকে ডেকে নিয়ে গিয়েছিল। অবনী প্রথম থেকেই বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে খুবই হতাশায় ভুগত। একটা বাচ্চার জন্য তার অনেক হাহাকার ছিল। তার মনে হতো সে প্রতিদিন তিলে তিলে মরে যাচ্ছে। এই জন্য অংশমান তাকে কড়া রোজের ওষুধ দিয়েছিল। এরপরে সে উইপোকার রিসার্চ কেমন চলছে জানতে চাইলে অবনী উৎসুক হয়ে বলে এখন শুধুমাত্র উইপোকা, শ্যাওলা এবং ব্যাকটেরিয়াই দুনিয়াকে বাঁচাতে পারে। সামান্য জেনেটিক্স পরিবর্তনের মাধ্যমেই এসব পোকামাকড় পরিবেশ বাঁচাতে পারে। এরপর গত সপ্তাহ থেকে অবনী শুধুমাত্র মৃত্যু নিয়ে কথাবার্তা বলছিল। একদিন অবনী অংশমানকে ডেকে কাঁদো কাঁদো হয়ে বলে তার পোষা দুটো উইপোকা মারা গেছে, কারণ ওরা প্লাস্টিক হজম করতে পারেনি। তার কাছে অবশিষ্ট যে উইপোকাগুলো আছে সেগুলো প্লাস্টিক খেতে চাইছে না। তবে অবনীর আশা ছিল এগুলো নেক্সট জেনারেশন হয়তো প্লাস্টিক খেতে পারবে, প্লাস্টিক খেয়ে পরিবেশ দূষণ রোধ করবে। এই সময় অবনীর ভেতরে মৃত্যু নিয়ে অনেক অবসেশন তৈরি হয়। তাই অংশমান তাকে মোটিভেশন দিতে গেলে সে অংশমানকে জড়িয়ে ধরে। অংশমান কোনো রকমে অবনীকে ছাড়িয়ে চলে আসে, কিন্তু এরপর থেকে অবনীর প্রতিনিয়ত অংশমানকে ফোন মেসেজ দিয়ে বিরক্ত করতে শুরু করে। অংশমানের ধারণা অবনী তার প্রেমে পড়ে গিয়েছিল, তাই বারবার অংশমানের খোঁজ খবর নিত। অংশমানের মুখে কথাগুলো শুনে অনিকেত এবং দেবিকা হেসে ফেলে। ওদের হাসির কারণ জিজ্ঞেস করলে দেবিকা ব্যাগ থেকে ডাস্টবিনে পাওয়া প্রেগনেন্সি টেস্টের কিটটা বের করে বলে এটা আমার না, অনিকেতেরও না, আবার আপনারও নিশ্চয়ই না। তাহলে বাকি থাকলো অবনীর।
অর্থাৎ অবনী প্রেগনেন্ট ছিল। অনিকেত বলে সে গত 1 বছর অবনীর সাথে কিছুই করেনি, তাই হয়তো অংশুমানই অবনীর প্রেগনেন্সির জন্য দায়ী। অংশুমান স্বীকার করতে না চাইলে অনিকেত তাকে মারার হুমকি দিলে সে স্বীকার করে। তাদের মধ্যে জাস্ট একবারই ওইটা হয়েছে, অর্থাৎ দেবিকা আর অনিকেতের সন্দেহই সত্যি। অবনী আর অংশুমান আসলেই রিলেশনে ছিল। তো আজকে সকালে অবনী অংশুমানকে ফোন করে জানায় সে প্রেগনেন্ট। অংশুমান অভিনন্দন জানালে অবনীও তাকে পাল্টা অভিনন্দন জানিয়ে বলে বাচ্চাটা অংশুমানের। এটা শুনে অংশুমান চমকে যায় এবং রিয়্যাক্ট করে। এতে অবনীও ক্ষেপে যায় আর বলে আমাকে কি রাস্তার মেয়ে পেয়েছো, যে ইচ্ছে হলো আর ভোগ করে চলে গেলে? তুমি এখনই আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যাবে, অথবা আমি তোমার বাড়িতে চলে আসব। অবনী অনিকেতকে ডিভোর্স দিয়ে অংশুমানকে বিয়ে করতে চাইছিল। অংশুমান পরিস্থিতি কন্ট্রোল করতে অবনীকে শান্ত হতে বলে এবং জানায় সে নিজেই অবনীকে নিতে আসছে। কিন্তু নিজের এত বছরের রেপুটেশনের কথা ভেবে অংশুমান কখনোই অবনীকে বিয়ে করতে পারবে না, তাই সে অবনীকে হত্যার প্ল্যান বানায়। অবনী যেহেতু আগে থেকেই অংশুমানের প্রেসক্রাইব করা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খাচ্ছিল, তাই অংশুমান কৌশলে সেই ঔষধেরই কড়া ডোজ একটা কৌটায় ভরে নেয়। এরপরে দুপুর 1টা নাগাদ অবনীর বাড়িতে যায়। সে অবনীর সাথে স্বাভাবিক আচরণ করে এবং এমন ভান ধরে যেন অবনী প্রেগনেন্ট হওয়ায় সে খুবই খুশি। সে অবনীকে কৌশলে কয়েকটা ট্যাবলেট খাইয়ে দেয়। এতে অবনী কিছুক্ষণের ভেতরেই নিশ্চুপভাবে মারা যায়। কাজ ছেড়ে অংশুমান বেরিয়ে যাচ্ছিল। এই সময় বাড়িতে অনিকেত চলে আসে, তাই অংশুমান বাথরুমের পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। অনিকেত বাড়িতে ঢুকে বেহুশ অবনীকে পেয়ে তার মাথায় শ্যুট করে। অংশুমান নিজের চোখেই ঘটনাটা দেখে। অনিকেতের কাজে অংশুমান খুবই বিরক্ত হয়, কারণ অংশুমানের নিজের মার্ডার প্ল্যানটাও পারফেক্ট ছিল। সে এমনভাবে অবনীর মৃত্যুটা সাজাতে চেয়েছিল যাতে মনে হয় এটা সুইসাইড অথবা ড্রাগের অ্যাক্সিডেন্টাল ওভারডোজ। কেউ কোনো সন্দেহই করতো না। কিন্তু অনিকেতের জন্য অংশুমানের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। তাই জানাজানি হবার আগেই অংশুমান সব ক্লিয়ার করে অবনীকে নিজের বাড়িতে তুলে আনে। আর নিজেকে সেভ করতে অংশুমান ইচ্ছে করেই তখন অবনীর নম্বরে কল করেছিল, যেটা ইগনোর করে অনিকেত বেরিয়ে যায়। দেবিকা জানতে চায় লাশ সরানোর কি দরকার ছিল। অংশুমান বলে লাশের তদন্ত হলে সে ফেঁসে যেত, কারণ অবনীর পেটে তার বাচ্চা। ডিএনএ টেস্টে সেটা ধরা পড়ে যেত। তাছাড়া অবনীর শরীরে অলরেডি ঔষধের ওভারডোজ ছিল। এরপরে মাথায় শ্যুট করা হয়েছে, অর্থাৎ গুলি লাগার আগেই সে মারা গিয়েছিল। এটাও ফরেন্সিকে ধরা পড়ে যেত। ফলে এটাকে মার্ডার কেস ধরে নিয়ে পুলিশ তাদের সবাইকে জেলে ঢোকাতো। এই ভয়ে সে লাশটা সরিয়ে নিচ্ছিল। কিন্তু বের হবার সময়ে কাজের বুয়া চলে আসে, তাই অংশুমান ভেতর থেকে দরজা আটকে দেয়। কিছুক্ষণ ডাকাডাকির পরে বুয়া চলে গেলে অংশুমান অবনীর লাশটা গাড়িতে তুলে নিয়ে বাড়ি চলে আসে। তো যাই হোক, ওরা একে অপরকে দোষারোপ করতে থাকে। অংশুমান বলে তার প্ল্যান পারফেক্ট ছিল, অনিকেত আর দেবিকাই প্ল্যান নষ্ট করেছে। আবার অনিকেত এবং দেবিকা অংশুমানকে দোষারোপ করছিল, তার ভুলেই সব ভেস্তে গেছে। শেষ পর্যন্ত তর্কাতর্কি বাদ দিয়ে তারা লাশটাকে গুম করার ব্যাপারে একমত হয়, কারণ লাশটা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কোনো কেসও হবে না, তারাও ফাঁসবে না। তাই লাশটাকে কিভাবে গুম করা হবে এই নিয়ে তারা আলোচনা শুরু করে। শেষ পর্যন্ত লাশটা দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত ফাইনাল করা হয়। তারা লাশটা এনে গাড়ির সিটে বসিয়ে দেয়। আজকে 31শে ডিসেম্বর, নিউ ইয়ারের রাত, তাই পুলিশ গাড়ি চেক করবে। এই জন্য লাশটা ডিকি বা অন্য কোথাও রাখা যাবে না। লাশটাকে সিটে বসিয়ে রাখাই সেফ। এতে অবনী ঘুমাচ্ছে ভেবে পুলিশ আর ঝামেলা করবে না। তবে তারা গাড়িতে তেলও নিয়ে নেয়, যাতে পুঁতে রাখার বদলে ইনস্ট্যান্ট পোড়ানোর সিদ্ধান্ত নিলে কাজটা সহজে করা যায়। তো যাবার পথে তারা তেল পাম্প থেকে ট্যাঙ্কি ফুল করে তেল নেয়। তেলের দাম আসে 2,997 টাকা 66 পয়সা। অনিকেত 3,000 টাকা দিয়ে স্টাফের কাছে বাকি টাকা ফেরত চায়। স্টাফ একটু চমকে উঠলেও 2 টাকা ফেরত দেয়। কিন্তু 2 টাকা ফেরত দিলেও বাকি 34 পয়সা কেন ফেরত দিল না, এই নিয়ে অনিকেত ঝামেলা শুরু করে দেয়। অংশুমান আর দেবিকা তাকে সামান্য কিছু পয়সা নিয়ে ঝামেলা করতে বারণ করলে অনিকেত বলে ব্রিটিশ আমলে 1 বস্তা চালের দাম ছিল 34 পয়সা, তাই এটাকে সামান্য ভাবার কোনো কারণ নেই। অনিকেত বিরক্ত দেখিয়ে বলে গাড়িতে একটা লাশ আছে বলে কিছু বললাম না। এরা প্রতিদিন এভাবে কোটি কোটি টাকা লুট করছে। ওরা দুজনে কেউ অনিকেতের কথাকে গুরুত্ব দিচ্ছে না দেখে সে চুপ করে যায়। যাবার পথে তাদের মাঝে আবারও কনফিউশন তৈরি হয়, লাশটা নিয়ে কি করবে। প্রথমে অংশুমান বলে তারা লাশটাকে জঙ্গলে ফেলে দিক, কিন্তু জন্তু জানোয়াররা লাশটা খেয়ে ফেলবে। কিন্তু বাই চান্স কোনো জন্তু লাশটা না খেলে লাশটা কারো চোখে পড়বে। তাই দেবিকা বলে তারা লাশটা আগুনে পুড়িয়ে ফেলবে এবং পুরোপুরি না পড়া পর্যন্ত অপেক্ষা করবে, কারণ অর্ধপোড়া লাশ দিয়েও খুনিদের ধরা পড়ার রেকর্ড আছে। অংশুমান কাউন্টার দেয়
আজ নিউ ইয়ারের দিন, বাইরে অনেক লোকজন। লাশটা পুরোপুরি পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে গেলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তাই সে লাশটা পাহাড়ের ওপর থেকে ফেলে দেবার পরামর্শ দেয়। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, লাশটা নিচে পড়তে পড়তে যদি নষ্ট না হয় কিংবা গাছে ঝুলে থাকে তাহলে কি হবে? তাই শেষ পর্যন্ত সবচেয়ে টেনশন ফ্রি পদ্ধতি পুড়িয়ে ফেলার সিদ্ধান্তই না হয়। তারা লাশের দফারফা করার জন্য একটা শুনশান জায়গা সিলেক্ট করে। তারা লাশ পোড়ানোর কথা ভেবেছিল, কিন্তু এখানে এসে সিদ্ধান্ত বদলে লাশ মাটি চাপা দেবার সিদ্ধান্ত নেয়। অনিকেত আর অংশুমান লাশ পুঁতার জন্য কোদাল নিয়ে গিয়ে গর্ত খুঁড়তে শুরু করে, আর দেবিকা গাড়িতে বসে পাহারা দেয়। একটু পরেই সেখানে একজোড়া কাপল চলে আসায় তাদের কাজ করা হয় না, তাই ওরা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাবার পরে তারা দেখে রাস্তার পাশে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে পুলিশও আছে। একজন মহিলা খুব চিৎকার চেঁচামেচি করছিল। অ্যাক্সিডেন্ট করা গাড়িটা মহিলারই। একটা ট্রাকে ৩-৪ জন মাতাল ছিল। ওরা সাই করে ওভারটেক করায় মহিলার গাড়ি ব্যালেন্স হারিয়ে সাইডে নেমে গিয়ে আটকে গেছে। এই জন্য মহিলা এত চেঁচামেচি করছিল। তাই সে মূলত নিরাপত্তার খাতিরে পুলিশ ডেকে এনেছে। তো পুলিশ অফিসার দেবিকার গাড়িটা থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে ওরা কোথায় যাচ্ছে। অফিসার যেহেতু অবনীকে নোটিশ করেছিল, তাই ওরা জানায় ওরা হাসপাতালে যাচ্ছে। এটা শুনে অফিসার তাদের গাড়িতে মহিলাকে নিয়ে সামনে ড্রপ করে দিতে বলে। তারা মহিলাকে গাড়িতে নিতে চাইছিল না, অফিসারের বাইকে যেতে বলছিল। কিন্তু মহিলা বলে তার কোমরে ব্যথা, আবার সে শাড়ি পরেছে, এই জন্য সে বাইকে উঠতে পারবে না। এক প্রকার জোর করেই মহিলা গাড়িতে উঠে পড়ে। দেবিকা ড্রাইভ করছিল আর মহিলা ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। অফিসার বাইক নিয়ে আগে আগে যাচ্ছিল। ওরা তাকে ফলো করে পেছনে আগাচ্ছিল। মহিলা দেবিকাকে ভালো করেই দেখে চিনে ফেলে। সে ডেন্টিস্ট। আজকে দুপুরে এই মহিলাই তার শাশুড়িকে নিয়ে দেবিকার চেম্বারে গিয়ে ঝামেলা করছিল। এই উটকো ঝামেলা আবার এসে জুড়ে যাওয়ায় দেবিকা খুবই বিরক্ত বোধ করছিল। যাবার পথে মহিলা বারবার অবনীর দিকে খেয়াল করছিল আর বলছিল কেউ এভাবে কিভাবে ঘুমাতে পারে, একেবারেই সারা শব্দ নেই। হঠাৎ পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করতে গেলে দেবিকা জোরে ব্রেক কষে। এতে সবাই সামনের দিকে ঝুঁকে যায়। অবনীর লাশটাও এক পাশে ঢলে পড়লে অনিকেত তাকে সোজা করে দেয়। এত বড় ঝাঁকির পরেও ঘুম না ভাঙায় মহিলা বুঝে যায় অবনী মারা গেছে। তাই সে আবারও চিৎকার শুরু করে, এমনকি পুলিশ অফিসারের নম্বরেও কল করে। সে সব বলে দিতে যাচ্ছিল, তাই অনিকেত হাতে থাকা পানির বোতল দিয়ে মহিলার মাথায় আঘাত করে। এতে মহিলাও মারা যায়। এতক্ষণ এক খুনের প্যারায় ছিল, এবার ডাবল খুনে ফেঁসে যায়। এরই মধ্যে পুলিশ অফিসার ব্যাক এসে তাদের গাড়ি থামায়, কারণ মহিলার কল তার মোবাইলে ঢুকেছিল। ওরা অফিসারকে বোঝায় মহিলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু অফিসার চেক করে বুঝতে পারে মহিলা মারা গেছে। তাই সাথে সাথে অফিসার গান বের করে সবাইকে পয়েন্টে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে। সে থানায় বাকিদেরও ইনফর্ম করার জন্য ফোন দিচ্ছিল। এই সময় দেবিকা অনিকেতের গান দিয়ে আচমকা অফিসারকে গুলি করে মেরে ফেলে। একটা খুন থেকে এবার 3টা খুনের বোঝা মাথায় চেপে গেল। খুনের পর খুন হওয়ায় তাদের নিজেদের ভেতরেই ঝামেলা শুরু হয়ে যায়। তবে এখন ঝামেলা করার সময় না, কারণ অলরেডি ভোর 4টা বেজে গেছে। তাই 3টা লাশে গাড়িতে নিয়ে তারা ভালো জায়গা খুঁজতে থাকে। রাস্তায় তারা একটা ট্রাক উল্টে থাকতে দেখে। ট্রাকে আগুন জ্বলছিল। এটা মূলত মাতালদের ওই ট্রাকটা। ওরা প্ল্যান করে এই জ্বলন্ত ট্রাকের ভেতরেই লাশগুলো ফেলে দেবে। এর চেয়ে বেটার সুযোগ আর হয়ই না। তাই তারা ধরাধরি করে একটা লাশ ট্রাকের কাছে এনে দেখে ভেতরে একজন তখনও জীবিত আছে। সে চোখ মেলে তাকাচ্ছে। একই সময় আবার সামনের একটা বাড়িতে আলো জ্বলে ওঠে। তাই ওরা আর রিস্ক না নিয়ে লাশটা গাড়িতে ফেরত নিয়ে যায়। ট্রাকের ভেতরে যেহেতু একজন বেঁচে আছে এবং ওদের চেহারা দেখেছে, তাই তারা ভালো করে আগুন জ্বালিয়ে দেয় যাতে ওই লোকটাও মারা যায়। তো এত বড় সুযোগ হাতছাড়া করে ওরা বেশ আপসেট ছিল। এরই মধ্যে ভোর 5টা বেজে যায়। 3টা লাশ একসাথে দাফন করতে অন্তত 10 ফুট গর্ত খোঁড়া লাগবে। আবার পোড়াতে চাইলেও সম্ভব না, কারণ 3টা লাশ পোড়ানোর মতো ডিজেল তাদের কাছে নেই। তাই আপাতত তারা বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। পুলিশ অফিসারের বুকে যেহেতু অনিকেতের পিস্তলের গুলি বিঁধে আছে, তাই প্রমাণ লোপাট করতে অংশুমান দেবিকার চুলের কাটা দিয়ে খুঁচিয়ে অফিসারের বুক থেকে বুলেটটা বের করে ফেলে। এখন সিকিউরিটি নেই, তাই তারা সহজেই অনিকেতের বাড়িতে পৌঁছে যায়। এরপরে লাশ 3টা এনে সোফায় বসিয়ে দেয়। তারপরে ক্লান্ত হয়ে ওরা 3জন সোফার সামনে মেঝেতে বসে পড়ে। ঠিক তখনই ঝাড়বাতিটা ওদের মাথার ওপরে পড়ে এবং 3জনেরই স্পট ডেথ হয়ে যায়। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে। প্রথমেই সোফায় 3জনের লাশ, আবার মেঝেতে আরও 3জনের লাশ। কারণটা তারা বুঝে উঠতে পারে না। আবার এত মোটা নাইলনের দড়ি ছিঁড়ে কিভাবে ঝাড়বাতি খুলে পড়ল এটাও বুঝতে পারছিল না। আসলে অবনীর উইপোকাগুলো অ্যাটলিস্ট তার হয়ে প্রতিশোধ নিয়েছে,
তার পোষা উইপোকাগুলো এবার সত্যি প্লাস্টিক খেতে শুরু করেছে। সেগুলি ঝাড়বাতির নাইলনের দড়িগুলো খেয়ে ফেলেছিল, তাই দড়িটা দুর্বল হয়ে ছিঁড়ে তাদের মাথায় পড়ে, আর এভাবেই তারা কর্মফল পেয়ে যায়। বন্ধুরা, মানুষ যখন একটা অপরাধ করে ফেলে, সেই অপরাধকে ঢাকতে গিয়ে আরও অনেকগুলো অপরাধও করতে হয়। যেমন একটা লাশ লুকানোর চক্করে তারা আরও প্রায় 3টি খুন করে ফেলে। আবার নিজেরাও এই রোশানল থেকে বাঁচতে পারে না। তারা যদি আইনিভাবে সম্পর্কে বিচ্ছেদ ঘটাতো তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। মনে রাখতে হবে, সব অপরাধের সূত্রপাত হয় মিথ্যা এবং প্রতারণা থেকেই। যাই হোক, কোনো ব্যাপারে প্রতারণার আশ্রয় না নিয়ে সবাই নিজেদের স্বচ্ছতা ধরে রাখুন। যে কোনো সমস্যায় সঠিক এবং সহজ পথ অবলম্বন করুন, তাহলে আর অনিকেত, অবনী, দেবিকা, অংশুমানদের মতো বিপদে পড়তে হবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।